ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময় শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য, অধ্যাপক প্রভাস জীবন চৌধুরী এবং অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী স্মারক বক্তৃতা। অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের শ্রীরামপুর অঞ্চলে 1903 সালের 23শে মার্চ গোপীনাথ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। আধুনিক ভারতের যশস্বী দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র। প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোপীনাথ যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রতিষ্ঠাতা। এখানে তিনি দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তাঁরই সুযোগ্য পরিচালনায় আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে পরিচিতি লাভ করেছে। পরবর্তীকালে অবশ্য গোপীনাথ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল অধ্যাপক হিসেবে দর্শন শাস্ত্রের অধ্যাপনা করেছেন 1968 খ্রিস্টাব্দে অবসর গ্রহণের দিন পর্যন্ত। 1986-তে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর ফিলোসফিক্যাল রিসার্চের ন্যাশনাল ফেলো নির্বাচিত হন। দর্শনশাস্ত্রের অনন্য সাধারণ অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্যের দার্শনিক বিশ্লেষণও ছিল অসাধারণ। তিনি দর্শনশাস্ত্র বলতেই বুঝতেন দ্য অ্যানালিসিস অফ কনসেপ্টসের ধারণার বিশ্লেষণ। সনাতন ধর্মে বিশ্বাস থাকা সত্ত্বেও গোপীনাথবাবু প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের যুক্তিনিষ্ঠ বিশ্লেষণে পারদর্শী ছিলেন। দর্শনশাস্ত্রের নানা দিক সম্বন্ধে অনুরাগী গোপীনাথবাবুর দার্শনিক লেখালেখির জগৎ ছিল পরিপাটি। তিনি তার পিতৃদেব স্বর্গীয় কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের রচনাবলী সম্পাদনা করেছিলেন। তিনি অন্নং ভট্টের তর্কসংগ্রহ ও দীপিকা টিকার ইংরাজি অনুবাদও করেছিলেন। এছাড়া তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ধর্মরাজ, অবধেন্দ্রকৃত বেদান্ত পরিভাষার অনুবাদ এবং এসেস ইন অ্যানালিটিক্যাল ফিলোসফি, সাংখ্য ফিলোসফি প্রভৃতি। অধ্যাপক প্রভাস জীবন চৌধুরী। প্রভাস জীবন চৌধুরী 1916 সালের 13ই মার্চ পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ডক্টর মাখনলাল চৌধুরী এবং শ্রীমতী প্রভাবতী দেবীর জ্যেষ্ঠ পুত্র। অধ্যাপক কেসি ভট্টাচার্য ছিলেন তার মাতুল এবং গোপীনাথ ভট্টাচার্যের পিস্তত ভাই। বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে বৃত্তি এবং স্বর্ণপদক প্রাপ্ত প্রভাস জীবন 1939-এ পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর উপাধি লাভ করেন। 42 এবং 44-এ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ইংরেজি এবং দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর উপাধি লাভ করেন। দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রভাস জীবন উচ্চস্থান অধিকার করেছিলেন। পরবর্তীকালে 1952-তে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি উপাধি লাভ করেন। 46 থেকে 55-র মধ্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্যার আশুতোষ স্বর্ণপদক, গ্রিফিথ পুরস্কার, মোয়াট পদক এবং প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ডক্টর চৌধুরী ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসেবে শিলং এবং সেন্ট অ্যান্টনি কলেজে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে 1944-এ পাঞ্জাবের মোগা কলেজে অধ্যাপনার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দর্শন, পদার্থবিদ্যা এবং ইংরাজি সাহিত্যের অধ্যাপক হিসাবে যোগ দেন। 1953-তে তিনি বিশ্বভারতীতে প্রফেসর পদবীত হন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। অসামান্য দায়িত্ব এবং বুদ্ধিমত্তার জন্য মহিমান্বিত এই প্রভাস জীবনকে ভারতবর্ষ এমনকি বিদেশেও অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধ ভক্ত আজও স্মরণ করেন। 1959 থেকে 60-এ অধ্যাপক চৌধুরী কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে ইউএসএতে গিয়েছিলেন। সে সময় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তিনি ভিজিটিং ফেলো ছিলেন। 1960-এ চতুর্থ আন্তর্জাতিক নন্দনবিদ্যা সম্মেলনেও তিনি সহসভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। তার প্রবুদ্ধ ভারতের সহ সম্পাদক স্বামী অনন্যানন্দজি বলেছিলেন, প্রভাস জীবন একাধারে একজন বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক এবং সাধক। তার রচনাবলীর মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও প্রেম যেন একাকার হয়ে গিয়েছে। রামকৃষ্ণ মিশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ প্রভাস জীবন প্রায় প্রতি সপ্তাহেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বিভিন্ন বিষয়ে ভাষণ দিয়েছেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে ভারতবর্ষ এবং বিদেশেও তার ভাষণ সমাদৃত হয়েছে। এই স্মারক বক্তৃতা
স্বর্গীয় অধ্যাপক অমলেন্দু চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত। প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন প্রধান অমলেন্দু চক্রবর্তী এই দুজন প্রবাদ প্রতিম আচার্যের পদপ্রান্তে বসে দর্শন শাস্ত্রের প্রথম পাঠ নিয়েছিলেন। সেই কারণে তিনি তাঁর এই প্রয়াসকে গুরু প্রণাম বলেই মনে করতেন এবং এই একই কারণে ডক্টর অমলেন্দু চক্রবর্তীর প্রয়াণের পর তার গুরুদের যে বক্তৃতামালা তার একই সঙ্গে শিষ্যের নামটি সংযুক্ত করা হয়, অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী। অধুনা বাংলাদেশের রাজশাহী জেলায় 27 জুলাই 1936 সালে অমলেন্দু চক্রবর্তীর জন্ম। পিতা শচীন্দ্রনাথ ও মাতা প্রতিভা চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন তিনি। 1942 সালে তিনি কলকাতায় আসেন ও প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং 1959 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে এমএ পাশ করেন। অমলেন্দু চক্রবর্তী 1961-তে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে যোগদান করে বহু নামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন ও প্রেসিডেন্সি কলেজে দর্শন বিভাগের প্রধান হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পরেও অতিথি অধ্যাপক হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার মধ্যে বেলুর রামকৃষ্ণ মিশন কলেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য। রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছে তিনি এবং তার স্ত্রী দীক্ষা গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির ভাবে বাধিত হয়ে রামকৃষ্ণ মিশনের বহু শাখা কেন্দ্রের সঙ্গেই তার নিবিড় যোগাযোগ গড়ে ওঠে। উদ্বোধন ও বিশ্ববাণী পত্রিকায় অধ্যাপক অমলেন্দু চক্রবর্তীর বহু লেখা প্রকাশিত হয়েছে। 1993 খ্রিস্টাব্দে শিকাগো বক্তৃতার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় তিনি মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অধ্যাপক চক্রবর্তী 2021-এ 18 মে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। অধ্যাপক চক্রবর্তী তাঁর একমাত্র কন্যা শ্রীমতী কৃষ্ণচূড়া ব্যানার্জি, জামাতা শ্রী সত্যজিৎ ব্যানার্জি, পৌত্র ও প্রপৌত্র এবং গুণী ছাত্রছাত্রী ও অনুরাগী ভক্তদের রেখে গিয়েছেন। শ্রীমতী কৃষ্ণচূড়া ব্যানার্জি ও শ্রী সত্যজিৎ ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় এই বক্তৃতাটি আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের সকলকে সাদর সম্ভাষণ জানাই। আজ অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য, অধ্যাপক প্রভাস শিবন চৌধুরী, অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, ডিরেক্টর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। তার আলোচনার বিষয় ভারতের স্বাধীনতা ও ভারত বিভাজন। আমি ডক্টর ঘোষকে অনুরোধ জানাই তিনি তার বক্তৃতা শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। যেটা শুরু কতক্ষণ ভাই? আপনাদের সকলকে আমার নমস্কার জানাই। আজকের যে বিষয়বস্তু ভারতের স্বাধীনতা আন্দোলন ও ভারত বিভাজন, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সংস্থার সঙ্গে আমরা প্রত্যেকে প্রত্যক্ষভাবে জড়িত, ইনস্টিটিউট অফ কালচারও জড়িত, আর আমরা তো মিনিস্ট্রি অফ কালচারের সঙ্গেই আছি, সেই প্রতিষ্ঠানের সঙ্গেই জড়িত। 13, 14, 15 এটি পার্টিশন হররের সঙ্গে যুক্ত করে আলোচনা করার এক কথা চলছে। মনে হচ্ছে সেই আঙ্গিকেই আজকের আলোচনার সূচি সাজানো হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ভারত বিভাজনকে যুক্ত করে। রমেশচন্দ্র মজুমদারের বইয়ের ফুটনোটে যদি যাই, তাহলে রমেশবাবু লিখছেন যে গান্ধীজি তার সেক্রেটারির সঙ্গে কথা বলছেন, মিস্টার বোসের সঙ্গে। সেখানে গান্ধীজি বলছেন যে লর্ড মাউন্টব্যাটেন তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কাকে প্রতিনিধিত্ব করছেন আজকে কথা বলতে এসে। তো গান্ধীজি স্বাভাবিকভাবেই বলেছেন কংগ্রেসকে।
লর্ড মাউন্টব্যাটেন বলছেন কংগ্রেস তো তার বক্তব্য জানিয়ে গেছে আমার কাছে, অর্থাৎ তারা দেশ বিভাজনের সম্মতি দিয়ে গেছে, তো আপনি তাহলে কোন পক্ষকে সমর্থন করতে এসছেন? গান্ধীজি আর বাক্য ব্যয় না করে ফিরে আসেন এবং সেই ক্ষণে, অর্থাৎ দেশ বিভাজনের ক্ষণে, গান্ধীজি নিজেকে খুব একাকী মনে করেছিলেন। সেটা সেই সময় তার বিভিন্ন ঘনিষ্ঠজনের সঙ্গে বক্তব্য এবং তার সম্পর্কে মিস্টার বোস, নির্মল বোস, যে ডায়েরিতে লিখে গেছেন সেখান থেকেও সব প্রকাশিত। আপনি একটাও ছবি দেখবেন না যে প্রথম মন্ত্রিসভা শপথ নিচ্ছে আর তার সঙ্গে গান্ধীজির কোনো ছবি আছে, তিনি বসে শুনছেন বা যারা শপথ নিতে যাচ্ছেন তাদের আশীর্বাদ করছেন, তারা প্রণাম করে তাকে শপথ নিতে যাচ্ছেন, এরকম কোনো ছবি আমি আজ অবধি তো দেখিনি। যিনি প্রায় আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্রে রইলেন, গোটা স্বাধীনতা আন্দোলনের যার ভূমিকা অনস্বীকার্য, নেতাজি সুভাষচন্দ্র বোস যাকে ফাদার অফ দি নেশন বললেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে গুরুদেব বলেছিলেন, মহাত্মা বলেছিলেন গুরুদেব, তো সেই মানুষটি স্বাধীনতা আন্দোলনের এই সময় ট্রান্সফার অফ পাওয়ারের কোথাও উপস্থিত ছিলেন না। এটি প্রণিধানযোগ্য। দেশ যখন ভাগ হবে একটা ফর্মুলা হলো, হিন্দু গরিষ্ঠ যে রাজ্যগুলি সেগুলি ভারতবর্ষে যাবে, মুসলমান গরিষ্ঠ যে রাজ্যগুলি সেগুলি পাকিস্তানে যাবে, আর রাজন্যবর্গ ঠিক করবেন তারা কোন পক্ষে থাকবেন। এমতো অবস্থায় সমস্যা তৈরি হলো দুটি বড় রাজ্য নিয়ে, পাঞ্জাব এবং বাংলা। তার কারণ হলো এই দুই রাজ্যে যদিও মুসলমান সংখ্যা গরিষ্ঠ, তবুও অমুসলমান জনসংখ্যা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, অন্যান্যরা, তারাও 40% বেশি। অখণ্ড বঙ্গে মুসলমান 54%, হিন্দু ও অন্যান্য অমুসলমান সম্প্রদায় মিলেছে 40%। আপনার অখণ্ড পাঞ্জাবেও এই সংখ্যাটা কাছাকাছি, অর্থাৎ শিখ, হিন্দু, অন্যান্য অমুসলমান জনসংখ্যা প্রায় 44%, বাকিটা মুসলমান অর্থাৎ 56%। তখনকার সেন্সাস রিপোর্ট ঘাঁটলে এই জনসংখ্যার বিন্যাস মোটামুটি চোখে পড়ে। তাহলে স্ট্রিক্টলি যদি নিয়মটা মানা হয়, অর্থাৎ মুসলমান গরিষ্ঠ রাজ্যগুলি পাকিস্তানে এবং হিন্দু গরিষ্ঠ রাজ্যগুলি ভারতে আসবে, তাহলে অখণ্ড বাংলা আর অখণ্ড পাঞ্জাব পাকিস্তানে চলে যায়। অর্থাৎ আমরা যেখানে বসে আজকে এই আলোচনা করছি এই জায়গাটাও পাকিস্তানে যায়। অমৃতসরও চলে যায়, পন্ডিচেরি চলে যায়, চণ্ডীগড়ও চলে যায়, পন্ডিচেরি বললাম, চণ্ডীগড় চলে যায়। সবে সবে পন্ডিচেরি থেকে এসছি তো, পন্ডিচেরি চণ্ডীগড় চলে যায়। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে যে মানুষটি জন্যে এই জায়গাগুলি রক্ষা পেল, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি যদি সেদিন শিক্ষা জগতের নিশ্চিন্ততা থেকে রাজনীতির জগতের অনিশ্চয়তার জীবন না নিতেন, কনিষ্ঠতম উপাচার্য ছিলেন, স্যার আশুতোষ মুখার্জির সন্তান ছিলেন,
রাজনীতি মুখার্জি বাড়ির রক্তে ছিল না, তারা রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল না। লিগ্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল, অ্যাকাডেমিক্সের সঙ্গে তারা যুক্ত ছিলেন। শ্যামাবাবু তখন দেখলেন যে এমতো হলে বাঙালি হিন্দু সম্প্রদায় ভীষণ বিপদে পড়বে। কারণ মুসলিম লীগ অখণ্ডবঙ্গে যে শাসন চালিয়েছে, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের অভিজ্ঞতা যা বিভীষিকাময়, নোয়াখালীর অভিজ্ঞতা যা বিভীষিকাময়, সেটা তাকে নাড়িয়ে দিল। তিনি দেখলেন যে এই অবস্থায় যদি অখণ্ডবঙ্গ পাঞ্জাবে মতো পাকিস্তানে চলে যায়, তাহলে সমগ্র হিন্দু বাঙালি জাতির অস্তিত্ব বিপন্ন হবে। ওদিকে হিন্দু, পাঞ্জাবি এবং শিখদের অস্তিত্ব সংকটাকীর্ণ হবে। প্রথমে তিনি মহাত্মা গান্ধীর কাছেই গিয়েছিলেন। তিনি বুঝতে চেষ্টা করছিলেন যে গান্ধীজি এই পার্টিশনকে সম্মতি দেবেন না পার্টিশন আটকাতে পারবেন। কিন্তু গান্ধীজির সঙ্গে কথা বলে তিনি খুব একটা আশ্বস্ত হলেন না যে গান্ধীজি পার্টিশন আটকাতে পারবেন। অন্যান্যদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারলেন যে পার্টিশন অবশ্যম্ভাবী। এমতো অবস্থায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্থির করলেন, যদি ভারত ভাগ হয় এবং সেটা ধর্মের ভিত্তিতেই হয়, তাহলে যে তত্ত্বে ভারত ভাগ হবে সেই তত্ত্বেই কল্পিত পাকিস্তানও ভাগ করতে হবে। অর্থাৎ যদি হিন্দু গরিষ্ঠ রাজ্যগুলি ভারতে এবং মুসলমান গরিষ্ঠ রাজ্যগুলি পাকিস্তানে যায়, তাহলে অখণ্ড পাঞ্জাব এবং অখণ্ড বাংলার হিন্দু গরিষ্ঠ জেলা এবং থানা ভারতের বাইরে যাবে না। তাহলে পাকিস্তান অর্থাৎ কল্পিত পাকিস্তান ভাগ হবে। তাই জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি জওহরলাল নেহরুকে বলেছিলেন যে ইউ হ্যাভ ডিভাইডেড ইন্ডিয়া, আই হ্যাভ ডিভাইডেড পাকিস্তান। সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি পূর্ববঙ্গ ঘরে ঘরে গিয়ে হিন্দু জাতিকে জাগাতে চেষ্টা করলেন যে সমগ্র হিন্দু জাতি যদি আজকে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গের পক্ষে কণ্ঠ না তোলে, তাহলে হিন্দু জাতির আগামী দিনের শিহরে সংক্রান্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1880-র আশেপাশে বলেছিলেন যে বঙ্গদেশে হিন্দু মুসলমান সমানে সমানে যায়, হিন্দু যদি সতর্ক না হয় তার সর্বনাশ আটকাতে ভগবানও পারবেন না। সেদিন রাজনীতি যারা করতেন তারা যে খুব বঙ্কিমচন্দ্রের কথাটি মেনেছিলেন বলা যায় না। ঋষি বঙ্কিমচন্দ্র যে সতর্কবাণী দিয়েছিলেন সেটা ধর্মজগতের লোকজন মেনেছিলেন, বুঝতেও পেরেছিলেন। আপনি দেখবেন, আমি মোটামুটি অঙ্ক সাজিয়ে দেখেছি 25 জন হিন্দু বাঙালি গুরু, শ্রীরামকৃষ্ণের থেকে যদি শুরু করি, কারণ শ্রীরামকৃষ্ণদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রায় সমসাময়িক, 25 জন বাঙালি হিন্দু গুরু, যারা প্রত্যেক বাঙালি হিন্দুর ঘরে ঘরে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য বার্তা নিয়ে গেছিলেন। মোটামুটি তাদের বক্তব্য ছিল শঙ্করের মত, গৌরাঙ্গের পথ, এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় করতে চেষ্টা করেছিলেন। জ্ঞান এবং প্রেমের মধ্যে এক সমন্বয় করতে চেষ্টা করেছিলেন। শ্রী চৈতন্যের ভক্তি, শ্রী চৈতন্যের ভগবানকে
পাওয়ার ভক্তিযোগের মাধ্যমে যে যাত্রা রাস্তা সেটি গ্রহণ করেছিলেন, কিন্তু আদি শঙ্করাচার্যের যে তত্ত্ব সেটিও জ্ঞানযোগের মাধ্যমে যাতে উপলব্ধি স্তরে যাওয়া যায় সেটির দিকেও দৃকপাত করেছিলেন। অর্থাৎ শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ, এই ধারা নিয়ে 25 জন বাঙালি গুরু বঙ্কিম উত্তর যুগে আমাদের সমাজে এসেছিলেন। এবং 3টি হিন্দুদের প্রধান যে ধর্ম প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, 3টি কিন্তু বঙ্কিম পরবর্তী যুগের। আপনি যদি সেন্টার এবং ফলোয়ার এই দুটোকে আঙ্গিক রাখেন, হিন্দু ওয়ার্ল্ডের যে রিসার্চ পেপারগুলো বেরিয়েছে যে সেগুলোর প্রতি দৃকপাত করেন, তাহলে দেখবেন সবচেয়ে বেশি সেন্টার সারা পৃথিবীতে আছে ইস্কনের, তারপর রামকৃষ্ণ মিশনের, তারপর ভারত সেবাশ্রমের। হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, কিন্তু রাজনীতির অঙ্গনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাবধানবাণী খুব কাজ করেছিল বলতে পারি না। রাজনীতির অঙ্গনে মোর অর লেস যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি সেন্ট্রালিজম, সেটা নিয়েই আমরা মিলাবে মিলিবে এই ধারণা নিয়েই চলছিলাম। শ্যামাপ্রসাদ মুখার্জির এই মুখার্জি ডক্ট্রিন নিয়ে শ্যামাবাবু তাই জন্য একাই রাস্তায় নামলেন। সেদিন আইনসভায় যখন ভোটাভুটি হলো, শ্যামাবাবু নিজের একটি ভোট ছিল, কিন্তু তিনি যে পরিমণ্ডল তৈরি করেছিলেন তার যারা বিরোধী তারা বলেন তার তো একটাই ভোট ছিল, ঠিক, কিন্তু তিনি যে পরিমণ্ডল তৈরি করেছিলেন সেটার উল্লেখ পাওয়া যায় তৎকালীন অমৃতবাজার পত্রিকা একটা গ্যালাপিং সার্ভে করে। তাতে অমৃতবাজার পত্রিকার প্রথম পাতায় বেরোয় যে 98.3% হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গের পক্ষে আছে, বঙ্গ বিভাজনের পক্ষে আছে। ঘটি বাঙাল নির্বিশেষে। পূর্ববঙ্গের যারা হিন্দু প্রতিনিধি ছিলেন আইনসভায়, তারাও কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষেই ভোট দিয়েছিলেন। তারা কেউ পূর্ববঙ্গে তাদের নিজেদের ঘর দোর সমস্ত ভাসবে জেনেও শ্যামাবাবুর সেই যুক্তিটি তারা গ্রহণ করেছিলেন হৃদয় থেকে, ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের পক্ষেই। হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের পক্ষে, কারণ সেদিন দলিত মুসলিম ঐক্য বলে একটি মঞ্চ তৈরি হলো, যোগেন্দ্রনাথ মণ্ডল করলেন এবং বললেন দলিতরা মুসলমানদের সঙ্গে ভালো থাকবে বর্ণ হিন্দুদের চেয়ে। দলিত সম্প্রদায়ভুক্ত আইনসভায় যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছিলেন তারা যদি যোগেন্দ্রনাথ মণ্ডলের এই ভ্রমে ভ্রমিত হতেন, তাহলে বিপদ আমাদের সকলেরই শিহরের উপর দিয়ে যেত। কিন্তু তারা এই ভ্রমে ভ্রমিত হননি। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর, আরেক দলিত নেতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ঠাকুরনগর যাদের যে নামে, তিনি দলিতদের পশ্চিমবঙ্গের পক্ষেই রাখলেন এবং হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের পক্ষেই ভোট দিল। সেটি ছিল 20শে জুন। পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে সমস্ত রাজ্য তার
জন্মদিন পালন করেছে, পশ্চিমবঙ্গই করতে ভুলে গেছিল। ৭৯ বছর পর এইবার করেছে, তা আবার সরকারের সার্কুলার আসার পর। এখনো যেই বক্তৃতামালার আয়োজন তৈরি হয়েছে সে হচ্ছে সরকারের নির্দেশাবলী আসার পর। আমরা আত্মবিস্মৃত জাতি এই জন্যেই। সরকার হাতে করে বলে না দিলে আলোচনা হয়নি এতদিন, আয়োজনও হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয় সার্কুলার পাঠাচ্ছে, তাই জন্য আলোচনা হচ্ছে। ৪ তারিখের পর ঋতু পরিবর্তন হয়েছে, তাই জন্য কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে আয়োজন হচ্ছে। কিন্তু ঘটনাটা ঘটেছে তো প্রায় ৭৯ বছর আগে। ৭৯ বছর ধরে কি আমরা ঘুমোচ্ছিলাম বা জেগে ভুলেছিলাম? শ্যামাবাবুর এই অবদানকে গুলিয়ে দেওয়ার, ভুলিয়ে দেওয়ার, মিলিয়ে দেওয়ার চেষ্টা কিছু কম হয়নি। তাকে দোষারোপ করা হয়েছে তিনি ভারত বিভাজন করেছেন, যখন তিনি বলেই ছিলেন যে আমরা তো অখণ্ড ভারতের সাধক, আমরা অখণ্ড বঙ্গ চাই অখণ্ড ভারতে, কিন্তু ভারত যদি খণ্ডিত হয় তাহলে আমরা খণ্ডিত বঙ্গ চাই ভারতের মধ্যে। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আমরা ভারতের বাইরে যাব না, কাম হোয়াট মে। আমরা ভারতে জন্মেছি, ভারতেই মরব। শ্যামাবাবু এই দিন যে জোরের সঙ্গে এই কথা বলতে পেরেছিলেন, তার জন্য আজকে আমরা বসে এই আলোচনা চক্রে এই আলোচনা শুনছি। জিন্না বলেছিলেন হি গট আ মাউথ ইট ইন পাকিস্তান। যারা যারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল্ড পার্কে রমেশচন্দ্র মজুমদারের কমপ্লিট ওয়ার্কস আছে। লাইব্রেরি থেকে ইস্যু করে পড়বেন তো নামগুলো। আর যারা যারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন সেই নামগুলো খুব মন দিয়ে পড়বেন, তাহলেই বুঝতে পারবেন চালচিত্রের শুদ্ধতা। আমার কাছে নামগুলো আছে, কিন্তু আমি পড়ছি না একটি কারণে। এটা রামকৃষ্ণ মিশন, বক্তব্য রাখার সময় একটা লক্ষণ রেখার মধ্যেই থাকতে হয়। অন্যত্র হলে আমি নামগুলোও পড়তাম, এখানে পড়ছি না। আপনাদের অনুরোধ করছি নিজেরাই পড়ে নিন, তাহলে চিত্র আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই সেই দেশ ভাগের যে চিত্র, সেদিন 24% মুসলমান, 26% জমি নিয়ে ভারত থেকে আলাদা হয়ে গেছিল। পৃথিবীর ইতিহাসে ব্রিটিশ যে যে দেশ থেকে গেছে সেখানেই তারা কিন্তু তাদের মতো করে একটা অশান্তি পাকিয়েই গেছে। আপনার ইসরায়েল প্যালেস্টাইন দেখুন, যাতে গিয়েও ফিরে আসার রাস্তাটা থাকে। পাকিস্তান আর বাংলাদেশ কার স্বার্থে ভারতকে সারা জীবন ধরে ডিস্টার্ব করে চলছে সেটা জানার জন্য অতি পণ্ডিতের দরকার নেই। কারা তাদের নাচায় আর তারা কেমন করে নাচে সেটা চোখ কান খোলা থাকলেই আমরা বুঝতে পারি সকলে। তাই দেশ ভাগের পর আমরা ইতিহাস যে পড়লাম, তখন আমরা সবাই এক্ষুনি যদি জিজ্ঞেস করি নিরস্ত্র মানুষের মধ্যে ব্রিটিশ শাসক গুলি চালিয়েছে, এরকম উদাহরণ দেখবেন গোটা যারা শুনতে এসছেন সবাই জালিয়ানওয়ালাবাগের কথা বলবেন। কজন চুকনগরের কথা বলবেন বলুন তো? খুলনার চুকনগরের কথা কজন বলবেন? জালিয়ানওয়ালাবাগের প্রায় 10 গুণ লোক মারা গেছিল খুলনায়, চুকনগরে, হিন্দু বাঙালি।
ইতিহাস বইয়ে কোথাও লেখা থাকে না, লেখা হয়ও নি, আলোচনাও হয়নি। যে আলোচনা করতে গেছে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ভাগ্যিস রমেশবাবু ছিলেন, যদুনাথ সরকার ছিলেন, নাহলে আমরাও জানতে পারতাম না। তারা সত্যটা অনেক কষ্ট করে হলেও লিখে গেছেন। এবার পশ্চিমবঙ্গের যখন বর্ডার করা হলো, তখন মুর্শিদাবাদ মুসলমান মেজরিটি একটা ডিস্ট্রিক্ট ভারতকে দেওয়া হয়েছিল। এক্সচেঞ্জে হিন্দু মেজরিটি একটা ডিস্ট্রিক্ট পাকিস্তানে যায়, খুলনা। মুর্শিদাবাদ আর খুলনা এক্সচেঞ্জ হয়েছিল। সেদিন মুর্শিদাবাদের 55% জনসংখ্যা ছিল মুসলমান, 45% হিন্দু। খুলনাতে ছিল 52% মুসলমান, হিন্দু 48% মুসলমান। খুলনাতে 52% হিন্দু, 48% মুসলমান। অর্থাৎ এই দুটো ডিস্ট্রিক্ট এক্সচেঞ্জ হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। কারণটা যেটা বলা হয়েছিল, বা বেশিরভাগ বিজ্ঞজন লিখে গেছেন, যে কংগ্রেস নেতৃত্ব চায়নি গঙ্গার কন্ট্রোল কোনোভাবে পাকিস্তানের হাতে যায়। মুর্শিদাবাদের ওখানে গিয়ে যদি পাকিস্তান বসে আর গঙ্গার জল কন্ট্রোল করে, ক্যালকাটা পোর্টটা পুরো ড্রাই হয়ে যাবে এবং গোটা ইস্টার্ন ইন্ডিয়া তখন ক্যালকাটা পোর্টের ওপর ডিপেন্ডেন্ট। আজকে ক্যালকাটা পোর্ট দিয়ে যে ব্যবসা হয়, সে তখনকার ব্যবসার সঙ্গে তুলনা করা যায় না। আজকে প্রচুর কমে গেছে, 1/3 নিচে নেমে গেছে। তাই জন্য হলদিয়া পোর্ট করতে হয়েছে, পারাদ্বীপ পোর্টকে ডেভেলপ করতে হয়েছে। এগুলো অন্য ইতিহাস, আমি আর যাচ্ছি না আজকের, কারণ 50 মিনিট সময় দেওয়া হয়েছে আর 15-20 মিনিট আছে। তাই এই যে দুটো ডিস্ট্রিক্ট এক্সচেঞ্জে এলো, তাহলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গে একটা করে মুসলমান এবং হিন্দু গরিষ্ঠ জেলা নিয়ে দেশ স্বাধীন হলো। আজকের চালচিত্র কি? মুর্শিদাবাদে মুসলমান জনসংখ্যা 50 থেকে বেড়ে 70% কাছাকাছি গেছে। হিন্দু জনসংখ্যা 45 থেকে কমে 30% কাছাকাছি এসছে। খুলনাতে হিন্দু জনসংখ্যা 52 থেকে কমে 18 কাছাকাছি এসে ঠেকেছে। শহরে একটু বেশি, গ্রামে কম। এবং সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে হিন্দুর জনসংখ্যা, যেটা প্রায় 44 ছিল, 2% বৌদ্ধ ছিল, 46 যে কথাটা বলেছিলাম প্রারম্ভে, সেই জনসংখ্যা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে হিন্দু জনসংখ্যা 30-এর নিচে নেমে গেছে। পশ্চিমবঙ্গে 6 কোটি, পূর্ববঙ্গে 1.5 কোটি, ভূভারত এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে 50 লক্ষ। তাহলে কত হলো সব মিলিয়ে? 8 কোটি। সারা ভারতবর্ষ ছেড়ে, সমগ্র ভারতীয় উপমহাদেশ ধরে, বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে বাংলায় যারা কথা বলে তাদের জনসংখ্যা 25 কোটির কাছাকাছি। পশ্চিমবঙ্গে 10 কোটি, পূর্ববঙ্গে 15 কোটির প্লাস। এই তো 25-26 কোটি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে হিন্দু জনসংখ্যা 8 কোটি। শতাংশের হিসাব করে নিন। চক্ষু বন্ধ রাখলে প্রলয় বন্ধ থাকে না। আমরা জনসংখ্যার যে জায়গায় এসে পৌঁছেছি এখন বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে, চোখ বুজে ভাবুন যে অখণ্ডবঙ্গ আপনি আছেন এবং মাত্র 30% নিচে আপনার জনসংখ্যা, আর চোখ বুজে ভাবুন বাংলাদেশের হিন্দুরা কেমন আছে।
স্বাধীনতার পার্টিশনের সময় তো চুকনগরের কথা বললাম, একাধিক এরকম উদাহরণ আছে। আর খুব ঘরের কাছে সেদিনের জাগ্রত স্মরণে থাকবে যে দিনগুলো, ইউনুসের সময় কি ঘটেছে। হিন্দু বাঙালি এই যে অন্তর্জলি যাত্রা, আমরা অনেকটা কাশ্মীরি হিন্দু বা সিন্ধি হিন্দুদের মধ্যে একটি জাতি হিসাবে থাকতাম, যার কোনো নিজের রাজ্য থাকতো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন। এবং আরেকজন মানুষকে নমস্কার জানাতে হয়, মহাত্মা গান্ধী। কারণ সেদিন গান্ধীজি যদি তার পাশে এসে না দাঁড়িয়ে বলতেন যে পাকিস্তান এবং ভারতের বাইরে তৃতীয় কোনো দেশ হবে না। এক পক্ষ তখন ঘুরছিল ভারত এবং পাকিস্তানের বাইরে যুক্তবঙ্গ করবে বলে। তার জন্য তারা একটা প্ল্যানও ছকে নিয়েছিল। সেদিন গান্ধীজি এটি আটকে দিয়েছিলেন। তাই জন্য গান্ধীজির অবদানকেও অস্বীকার করা যাবে না। অস্বীকার করা যাবে না গান্ধীজি প্রদেশ কংগ্রেসকেও তার মতের সঙ্গে নিয়ে আসতে পেরেছিলেন। কারণ শ্যামাবাবুর একটা ভোট থাকলে আমরা তো জিততে পারতাম না। প্রদেশ কংগ্রেস পক্ষেই ভোট দিয়েছিল, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইউনাইটেডলি পক্ষে ভোট দিয়েছিল। এবং এটা শ্যামাবাবু এবং গান্ধীজির আলোচনায় গান্ধীজি যে শ্যামাবাবুর কথায় কনভিন্সড হয়েছিলেন সেটার প্রমাণ। এবং প্রথম আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি গান্ধীবাদী মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রফেসর প্রফুল্লচন্দ্র ঘোষ। তাই দেশ বিভাজন আমরা স্বাধীনতার পর আলোচনাই করিনি, কারণ দ্যাট হ্যাড বিন আ টপিক উইচ ওয়াজ পলিটিক্যালি রং টু ডিসকাস। তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা এটা নিয়ে আলোচনা চাননি, আলোচনা হয়ওনি। উল্টে এটাকে গুলিয়ে দিয়ে মিলিয়ে দিয়ে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, যার পরিণতিতে হয়েছে কি আজকে পশ্চিমবঙ্গে যেটা জন্ম হয়েছিল একটি মুসলমান গরিষ্ঠ জেলা নিয়ে, আজকে পশ্চিমবঙ্গে মুসলমান গরিষ্ঠ জেলা 3টে। মালদাতে হিন্দু 62% থেকে কমে 50%-এর নিচে এসেছে। উত্তর দিনাজপুরেও হিন্দু তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। 2 24 পরগনার অবস্থা অত্যন্ত ভয়াবহ। সরকার নরেন্দ্র ভাই মোদিজির হোক বা মনমোহন সিংজির হোক, আমি রাজনীতির কথা বলবো না, এটি রামকৃষ্ণ মিশন, কিন্তু পার্লামেন্টের মধ্যের কথা তো বলা যায়, সেটা রাজনীতির কথা না, ভারত সরকারের কথা। সেখানে মনমোহন সিংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জয়সওয়ালজি বলছেন যে ভারতবর্ষে 1.25 মানে 1,25,00,000 ইল্লিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেটার আছে। সরকার মনমোহন সিংজি চালাচ্ছেন, ইউপিএর পত্রপত্রিকায় বেরিয়েছে। নরেন্দ্র মোদীজির সরকারে রিজ্জুজি বলছেন 2 crore and above ইল্লিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেটার আছে ভারতবর্ষে। অনেক দেশ পৃথিবীতে আছে যেখানে 2 কোটি জনসংখ্যা নেই, আর 2 কোটি বাংলাদেশি ইল্লিগাল ইনফিল্ট্রেটার পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে সবচেয়ে বেশি ইনফিল্ট্রেটার আছে পশ্চিমবঙ্গ এবং আসামে। সেন্সাস রিপোর্ট স্টাডি করলেই এটা বোঝা যায়। দেশ যখন ভাগ হয়েছিল তখন ভারতবর্ষে যত সংখ্যক বাংলা ভাষাভাষী মানুষ ছিল তত সংখ্যকই তেলেগু ভাষাভাষী মানুষ ছিল। কারণ পার্লামেন্টে 42টা লোকসভা সিট ছিল পশ্চিমবঙ্গের,
42টাই লোকসভা সিট ছিল ইউনাইটেড অন্ধ্রপ্রদেশের। আজকে যখন রেট অফ গ্রোথ অফ পপুলেশন হিন্দু বাঙালি এবং হিন্দু তেলেগুভাষী দুটোরই 1.5 কাছাকাছি, তখন 2 কোটি এক্সট্রা বাংলাভাষী মানুষ এলো কোথা থেকে? তেলেগুভাষীর চেয়ে বাংলাভাষী মানুষ ভারতবর্ষে 2 কোটি বেশি, এই 2 কোটি জনসংখ্যার বেশি বাংলাভাষী মানুষ এলো কোথা থেকে? পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে হিন্দু জনসংখ্যা স্বাধীনতার সময় 28% থেকে কমে 8%-এর নিচে নেমেছে। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির জনসংখ্যা 80% থেকে কমে 70-এর নিচে চলে গেছে। একটা পুরো দেশ উঠে চলে এসছে। আজকে হিন্দু বাঙালি যারা নিজেদের বলছেন তাদের দুজনের মধ্যে একজন ঘটি, একজন বাঙাল। একটা দেশ উঠে চলে এসছে, তারপরেও হিন্দু বাঙালি জনসংখ্যার এই ক্ষয় ও পতন কি করে সম্ভব হলো? দেশ ভাগের বিভীষিকা শুধু দেশ ভাগের সময়খণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, রোজ আমাদের আক্রান্ত করছে, রোজ আমাদের বিব্রত করছে। পাঞ্জাবে তারা সিংজি যদি সেদিন না থাকতেন, যার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, পাঞ্জাবের অবস্থাও শোচনীয় হতো। পশ্চিম প্রান্তে তবু একটা ক্লিন ট্রান্সফার অফ পপুলেশন হয়েছে, পূর্ব প্রান্তে একতরফাভাবে হিন্দুরাই এসেছে। সেন্সাস রিপোর্ট সেটাই বলছে। পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে 2 জায়গায় হিন্দু জনসংখ্যা কমেছে। তাই এই যে যুক্তি দেন যে এখান থেকে হিন্দু পূর্ববঙ্গ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে এসছে, পশ্চিমবঙ্গ থেকে মুসলমান পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানে গেছে, সেন্সাস রিপোর্টের সে তত্ত্ব টেকে না। কারণ তাই যদি হতো তাহলে দুদিকেই হিন্দুর জনসংখ্যা এরকম অস্বাভাবিকভাবে কমে যেত না। এবং এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার বিভীষিকা, পার্টিশনের বিভীষিকা যদি আমরা রোজ মনে ধারণ না করি, history will repeat itself. History is going to bound to repeat itself. History is bound to repeat itself. আপনি দেখবেন পূর্ববঙ্গের বিরাট বিরাট জমিদার বাড়িগুলোর ইতিহাস স্টাডি করলে 1930, 1925, 1936, 40 বড় বড় জমিদাররা বাড়ি তৈরি করেছেন। মানে তারা তখনও বুঝতে পারেননি যে বাড়িটা তৈরি করছেন এখানে থাকতে পারবেন না। তার এক যুগের মধ্যে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে কলকাতার রিফিউজি ক্যাম্পে। কিন্তু তারপর নিজেদের সঙ্গে যে তঞ্চকতাটা তারা করেছেন, এই সত্য ইতিহাসটা যতটা পারেন ভ্রমিত করার চেষ্টা করেছেন, যেটা ইসরায়েলিরা করেনি। তারা একের পর এক পণ্ডিতি কাব্য লিখেছেন কেন পূর্ববঙ্গ থেকে চলে আসতে হলো, আর্থিক কারণ, সামাজিক কারণ করে লিখেছেন, কিন্তু মূল যে কারণে চলে আসতে হয়েছে সেটাকে পলিটিক্যাল কারণে চেপে গেছেন। সেটা বুঝতে কারোর একটু অসুবিধে হবে না সেন্সাস রিপোর্টটা খুব তেড়ে পড়লে।
কারণ তখন এই কথাগুলি বলতে গেলে প্রতিষ্ঠানের বিরোধিতা করতে হবে, বড় বড় পদ হারাতে হবে। এখন আবার এই কথাগুলি বললে সরকারের কাছে থাকা যাবে, তাই বলতে দেওয়া হচ্ছে। এই কথাগুলি আজকেও বলা যেত না যদি কেন্দ্র এবং রাজ্যের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাব আদর্শে দীক্ষিত সরকার প্রতিষ্ঠিত না হতো। সত্য সত্যই। আজকাল অনেক অধ্যাপক উপাচার্যময় ফোন করে বলে, স্যার আমরা সবাই শ্যামাপ্রসাদকে মনে মনে ভালোবাসতাম। আমি তাদের বলি, হ্যাঁ আপনারা সকলে মনে মনে ভালোবাসতেন, আমরাই কজন ছিলাম যারা হাড়ি কাঠের ওপর ছিলাম। আপনারা সবাই মনে মনে ভালোবাসতাম, আমরা হাড়ি কাঠের ওপর ছিলাম। কলকাতাতেই ছিলাম, যাদের আমাদের ফোন নাম্বার মনে পড়েনি তারা এখন ফোন নাম্বার খুঁজে খুঁজে ফোন করছে। বুঝতে পারি কেন। নিজেদের সঙ্গে তঞ্চকতা করলে ভগবানও রক্ষা করবেন না। হিন্দু বাঙালি নিজেদের সঙ্গে তঞ্চকতা করেছে। পাণ্ডিত্য তারা কাজে লাগিয়েছে ইন্টেলেকচুয়াল লেবার হওয়ার, ইন্টেলেকচুয়াল সভরেন্টির খোঁজ করতে যায়নি। যদি ইন্টেলেকচুয়াল সভরেন্টির খোঁজ করতে যেত তাহলে কেন এসেছে ইসরায়েলদের মধ্যে সত্য লিখত? হেফটি গ্রান্টস পাওয়ার জন্য, বিদেশ থেকে ভালো গ্রান্টস পাওয়ার জন্য তারা যে কথাগুলো লিখেছেন সত্যকে ঢেকে লিখেছেন, অন্যকে সন্তুষ্ট করার জন্য লিখেছেন, ন্যারেটিভ বিল্ডিংয়ের জন্য লিখেছেন। এবং সেটি করতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অত্যন্ত অপমান করেছেন। ভারতের মানচিত্র যেটি আঁকি সেটি থাকতো না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন। তিনি না থাকলে পশ্চিমবঙ্গ থাকতো না, পশ্চিমবঙ্গ না থাকলে শিলিগুড়ি করিডোর থাকতো না, শিলিগুড়ি করিডোর না থাকলে নর্থ ইস্ট ইন্ডিয়াটা ভারতের সঙ্গে লেগে থাকতো না। তিনি যদি তারা সিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ওখানে হাত না লাগাতেন তাহলে পূর্ব পাঞ্জাব থাকতো না, পূর্ব পাঞ্জাবের ওপর জম্মু কাশ্মীর আশ্রয় করে থাকতো না। আবার সেই কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তিনি স্বাধীনতার পরে সর্বস্ব ত্যাগ করে প্রাণত্যাগ করলেন। সুদূরবঙ্গ থেকে নিশ্চিন্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে পারমিট রাজের বিরুদ্ধে তিনি কাশ্মীরে প্রবেশ করলেন। সারা ভারতবর্ষকে বলা হলো তিনি এক প্রাসাদোত্তম বাড়িতে আছেন, যেটায় রাখা হয়েছিল স্যাঁত স্যাঁতে বাড়ি। সে বাড়ি কাশ্মীরে গিয়ে দেখে আসবেন, আমরা দেখে এসছি। তার চারপাশে বলা হয়েছিল ফুলের বাগান, সেটা ছিল কাঁটা বনের বাগান, যাতে তিনি হাঁটতে না পারেন, না হাঁটলে পা ফুলে যেত। সেটা তো অবস্থা তৈরি করার জন্যই সেইভাবে তাকে রাখা হয়েছিল। তিনি যে ইঞ্জেকশানে তার অ্যালার্জি ছিল সেই ইঞ্জেকশন তাকে পুশ করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে যাতে তিনি মারা যান। তিনি বলেছিলেন ডাক্তারকে এই এই ওষুধে আমার অ্যালার্জি আছে, তা সত্ত্বেও পুশ করা হয়েছিল। বিরোধী দলের নেতা, প্রাক্তন কেন্দ্রের শিল্পমন্ত্রী, প্রথম শিল্পমন্ত্রী, আমাদের বঙ্গপ্রদেশের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সেই রকম একটি মানুষ চলে গেলেন, তার কোনো পোস্টমর্টম হলো না, কোনো কমিশন বসলো না। তারপর
তার যখন দেহ এলো, তার মাতৃদেবী যোগমায়া দেবী তার চিঠিগুলো পড়বেন, কিভাবে আকুতি জানিয়েছিলেন যে ওই রকম অবস্থায় তার পুত্র চলে গেল, তার যেন একটা নিরপেক্ষ এনকোয়ারি হয়। হয়নি, কেউ কর্ণপাত করেনি। তাই ভারতবর্ষের যে ম্যাপ আঁকছি, সেই ম্যাপটার জন্যেও আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে ঋণী। আজকের আলোচনার মূল জায়গাটা ছিল বিভাজন, বিভীষিকা, পার্টিশন। সারা পৃথিবীর ইতিহাসে এত লোক বস্তুচ্যুত কোথাও হয়নি। কিন্তু ভারতবর্ষ তার পার্টিশন হিস্ট্রি লেখেনি। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নীলকণ্ঠ শাস্ত্রী, রাখাল দাস ব্যানার্জি, নিহার রঞ্জন রায়, সুরেন্দ্রনাথ সেন, হেমচন্দ্র রায়চৌধুরী, রাধা কুমোদ মুখোপাধ্যায়, এরা প্রত্যেকে একটু ছিটে 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 করে লিখেছেন। সবচেয়ে বেশি করে লিখেছেন রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার। তাদের সমস্ত হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একঘরে করে দেওয়া হয়েছিল, যাতে কেউ জানতে না পারে। আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানসদের দিয়ে পার্টিশনের হিস্ট্রি লেখানো হয়েছিল। তাদের ডেকে ডেকে এনেই বক্তৃতা দেওয়ানো হতো। 4 তারিখের পর আমি গুনছিলাম আমি কতগুলো বক্তৃতা দিয়েছি, আর 4 তারিখের আগে। 4 তারিখের আগে দিয়েছি, দেখতাম সপ্তাহে 4টে-5টা করে থাকতো। 4 তারিখের পর আমি দেখছি দিনে 4টে-5টা থাকছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আজকেও 3টে ছিল, আমি একটা ক্যান্সেল করেছি এখানে আসার জন্য। আরেকটা প্রোগ্রাম ছিল, মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী দুজনে প্রেজেন্ট থাকবে, ডেকেছিলেন, আমি যেতে পারিনি এখানে আসার জন্য, কারণ রামকৃষ্ণ মিশন ডেকেছে, এই ডাকাটায় সাড় দিয়েছি। স্যাফরান সার্চ বলে একটা বই আজকে উদ্বোধন হবে, যেখানে মুখ্যমন্ত্রীও থাকবেন, অর্থমন্ত্রীও থাকবেন, সেখানে আমায় ডাকা হয়েছিল। সেই বইয়ের উদ্বোধনে যেতে পারিনি, এখানে আসবো বলে। তাই এই ইতিহাসটা আমরা দীর্ঘদিন চর্চা করিনি। শ্যামাবাবু বলেছিলেন যে যদি পার্টিশন হচ্ছেই, তাহলে ক্লিন ট্রান্সফার অফ পপুলেশন হবে না কেন? অর্থাৎ যখন 24% মুসলমান 26% জমি নিয়ে চলেই যাচ্ছে, তাহলে ক্লিন ট্রান্সফার অফ পপুলেশন হবে না কেন? তার কথা শোনা হয়নি। সারা পৃথিবীতে কিন্তু যখন এই পার্টিশন হয়েছে, তার সঙ্গে ট্রান্সফার অফ পপুলেশনটা একটা যুক্তি হিসাবে এসছে। ট্রান্সফার অফ পপুলেশন অ্যান্ড ট্রান্সফার অফ প্রপার্টি, দুটোই মানা হয়নি। শ্যামাবাবু চেয়েছিলেন পার্টিশন যখন হচ্ছে, ট্রান্সফার অফ পপুলেশন হোক, ট্রান্সফার অফ প্রপার্টি হোক, এবং সেটা বলেছিলেন একটা ফেজের মধ্যে হোক, অর্থাৎ 47 থেকে একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হোক, যার মধ্যে ওখান থেকে যারা আসবেন হিন্দুরা, তারা তাদের যা আছে তার ন্যায্য দামে বিক্রি করে শান্তিতে আসতে পারেন। এখান থেকেও যারা যেতে চাইবেন, তারাও সেটা বিক্রি বাটা করে শান্তিতে যেতে পারেন। শাহবাবুর সে বক্তব্য তো মানা হয়নি। একতরফাভাবে হিন্দুদের এথনিক ক্লিনজিং করা হয়েছে, সেন্সাস রিপোর্ট তাই বলছে। এক কাপড়ে নারায়ণশিলা মাথায় নিয়ে, বুকে নারায়ণশিলা নিয়ে, খোঁপার মধ্যে নারায়ণশিলা নিয়ে বর্ডার পেরিয়েছে। যারা পূর্ববঙ্গের মানুষ এসছে, তাদের কাছে আমি মুখে শুনেছি। রবীন্দ্রনাথ দত্ত অত্যন্ত প্রতিচর্ষা লয়ার, এই লেখক, তার বাড়িতে আমি একটা ইন্টারভিউ রেকর্ডিং করতে গেছিলাম। 93 বছর বয়স, রঙ্গনাথানন্দজি আশ্রিত। তার বাড়িতে আমি রেকর্ডিং করতে গেছিলাম, কারণ তিনি
সেটাকে প্রত্যক্ষ দেখেছেন, কিন্তু তিনি রেকর্ডিংয়ে যা বলেছেন সেটা এখানে বলা খুব মুশকিল। তার রেকর্ডিংটা আমি রেখেছি, ট্রান্সক্রিপ্ট করব, বই আকারেও বার করব, কিন্তু এখানে এখন ওইভাবে ওটাকে উপস্থাপনা করার, ওই যে বললাম রামকৃষ্ণ মিশনের একটা লক্ষণ রেখা আছে, পারবো না। কিন্তু দূর থেকে যেটা বলছি, তিনি বলছেন হাঁটু আমার রক্তে ডুবে গেছে। মৃতদেহের সংখ্যা গুনতে পারিনি, একটার পর একটা উপর্যুপরি লরির ওপর চাপিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। হিন্দু নারীদের সিঁথির সিঁদুর পায়ের নখ দিয়ে মুছে দেওয়া হয়েছে, অঙ্গচ্ছেদ করা হয়েছে জ্যান্ত মানুষের। এগুলো চেপে যাওয়া হয়েছে। এগুলো অসত্য নয়, যারা এসছেন তারাও জানেন। এই একটা শব্দও যে অসত্য নয়, এখানে যারা পূর্ববঙ্গের লোক এসছে তারাও জানেন। আমাদের আজকে 58 বছর বয়স হতে গেল, যারা এসছিল প্রথম তাদের প্রত্যেককে আমরা স্বচক্ষে দেখেছি, শুনেছি। আমি পূর্ববঙ্গের লোক নই, পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু তাদের কাছে আমি সাক্ষাৎ শুনেছি কি ঘটনা ঘটেছে। কিন্তু তারা ডকুমেন্ট করেনি। এই ডকুমেন্ট না করার ফলে ইতিহাস কিন্তু বিভ্রান্ত করার সুযোগ থেকে যায় যারা বিভ্রান্ত করতে চায়। সেই জেনারেশনটা চলে গেছে, দু একজন যারা 90 আপ তারা বেঁচে আছেন এখনো। তাই জন্য আমরা ঘরে গিয়ে গিয়ে তাদের করছি, ভিডিও রেকর্ডিং করছি। আমাদের ইনস্টিটিউশনে মিনিস্ট্রি অফ কালচারে রবীন্দ্রনাথ দত্তের বক্তব্যটা আমরা পিকচার ভিডিও রেকর্ডিং চালাবো, এডিট না করে। যারা শুনতে চান চলে আসবেন। Maulana Abul Kalam Azad Institute of Asian Studies. This is an institution under the Ministry of Culture, Government of India. আমরা আনএডিটেড চালাবো, কিন্তু এখানে এটা বলতে পারবো না। ডেট টাইম 13-14 আমাদের হবে, 13th and 14th অগস্ট। 13th and 14th অগস্ট 11টা থেকে 4টে, এই পিরিয়ডের মধ্যে প্রি লাঞ্চ সেশনে ডিসকাশন হবে, পোস্ট লাঞ্চ সেশনে ফিল্ম দেখানো হবে। আপনাদের ইনস্টিটিউট অফ কালচার থেকেও রায়চৌধুরী মশাইকে আমি দেখেছি, উনি স্বামী বিবেকানন্দ ওপর দেখাবেন। তাই সেই ইতিহাসটা আমাদের শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে শেষ করি, কারণ শায়ক যে সময় দিয়েছিল সেই সময় শেষ হয়ে আসছে। আমি ইতিহাসটা বললাম পার্টিশনের, শ্যামাবাবুর ভূমিকাটাই বললাম, বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব বললাম এই জন্যেই যে সারা ভারতবর্ষের এই দুটো রাজ্যই ভাগ হয়েছিল। অল আদার স্টেটস ওয়েন্ট টু পাকিস্তান অর কেম টু ইন্ডিয়া। The two states which practically faced the partition is Bengal and Punjab. তাই ওই দুটি রাজ্যের দিকে বেশি দৃকপাত করেছি। কিন্তু এটা 50 মিনিটে শেষ হবার নয়। এত লক্ষ লক্ষ লোকের দুঃখ, দেশত্যাগ, সম্পত্তি নাশ, প্রাণ নাশ, জাতিশুদ্ধ অবলুপ্তির পথে যেখানে যেতে বসেছিল, সেটা 50 মিনিটে শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মতো শোনাবে। আমাদের প্রত্যেককে পড়তে হবে সেটা, এবং উত্তর পুরুষকে বলে যেতে হবে সত্যটা। এই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন না যে প্রত্যেক দিন পানা, যেটা
পরে হৃদ মন্দিরে সেটা ঠেলতে হয় মালিকে স্বচ্ছ জল দর্শন করার জন্য, সেরকম এই বিভাজনের বিভীষিকা নিয়ে নিত্য আলোচনা করতে হবে। নিজে সজাগ থাকার জন্য, উত্তর পুরুষকে সজাগ থাকার জন্য। যেটা গেছে তো গেছে, যেটা আছে সেটা যাতে না যায় তার জন্য। কিন্তু এর পরিণতি হিসাবে হৃদ মন্দিরে প্রতিহিংসা থাকার দরকার নেই। সেটা আমাদের শাস্ত্রও না বলে, সভ্যতাও না বলে। সজাগ থাকার প্রতিহিংসা পরায়ণতা দুই এক নয়। সজাগ থাকতে হবে, তবে প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। কারণ প্রতিহিংসা পরায়ণ হলে নিজের হৃদ মন্দিরে ঈশ্বরকে উপলব্ধি করার যে স্পৃহা, সেই স্পৃহা নির্বাপিত হয়ে যায়। প্রতিহিংসার দরকার নেই। আমরা হিন্দু জাতি কোনোদিন প্রতিহিংসা পরায়ণ ছিলাম না, সেটা আমাদের উচিত না। কিন্তু সজাগ থাকাটা উচিত, কারণ 1/3 মাতৃভূমিকে হারিয়েও যদি সজাগ না হই, 2/3 ভাসবে যেটা বেঁচেছে। আর আজকের এই বক্তৃতার মূল কারণ হচ্ছে যে নিজেদের এই ইতিহাসটাকে খুঁজে পাওয়া, ফিরে দেখা। এবং সেখানে আমার বক্তৃতাটা রামচন্দ্রের সেতুবন্ধনে কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পারবে। সত্য যার কাছ থেকে আরও ভালো জানতে পারবেন তিনি হচ্ছেন অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার। ভারতের ইতিহাস এবং বিভাজনের বিভীষিকা এই ভদ্রলোকের মতো সত্য করে কেউ লিখে যাননি। দ্য অনলি হিন্দু ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। এই ইনস্টিটিউট অফ কালচারেও তার অবদান আছে। তাই আজকের বক্তৃতার শেষে আমরা বিভাজন বিভীষিকা আলোচনা করেছি, তার থেকে ডেমোগ্রাফিক চেঞ্জের যে প্যাটার্ন সেটা আলোচনা করেছি। ভারত সরকার যে ডেমোগ্রাফিক মিশন আনছে তার পিছনের কারণ এই ডেমোগ্রাফিক চেঞ্জ, সেটা আমাদের উপলব্ধি করতে হবে, সেটা আমাদের স্মরণ মনন করতে হবে। এবং এটাকে কাউন্টার করার জন্য একটা ন্যারেটিভ বিল্ড করা হয়েছে দীর্ঘ 80 বছর ধরে। সেই ন্যারেটিভ বিল্ডিংটা কি? শ্যামাবাবু ভারত ভাগ করেছে, সত্যটা হচ্ছে তিনি পাকিস্তান ভাগ করেছেন। শ্যামাবাবু মুসলিম লীগের সঙ্গে সরকার করেছেন, হিন্দু মহাসভা মুসলিম লীগ সরকার। সত্য হচ্ছে ফজলুল হকের সঙ্গে তিনি যখন সরকার করেছিলেন, ফজলুল হক তখন কৃষক প্রজা পার্টির সদস্য ছিলেন, মুসলিম লীগের নয়। পরবর্তী সময়ে তিনি যখন মুসলিম লীগে জয়েন করেছিলেন তখন তিনি শ্যামাবাবুর সঙ্গে ছিলেন না। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একই জীবনে যদি 3টে দল করেন, সেটা তার কাছে ব্যাখ্যা চান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে ব্যাখ্যা চেয়ে তো লাভ নেই। তার তো একটাই ভোট ছিল, এটা আমি ব্যাখ্যা করেছি। তিনি নাকি ব্রিটিশের পক্ষে ছিলেন। আচ্ছা, যারা এই কথাগুলো বলেন তাদের তো আমরা দেখছি তারা পদ পরিবর্তন করতে গিয়ে কত আত্মসমর্পণ করেছেন। তিনি কিন্তু সমস্ত পদ ছেড়ে আত্মবলিদানের দিকে গেছেন। তাই তার পদ পাওয়ার জন্য শিরদাঁড়া বাঁকাবার দরকার ছিল না, সেটা ছেড়েই তিনি আত্মবলিদানের দিকে গেছেন। তাই এই ন্যারেটিভ বিল্ডিং করে স্বাধীনতার বিভীষিকাকে যেভাবে ভ্রমিত করা হয়েছে সেটাকে আমাদের জানতে হবে। এই কটি কথা বলে আজকে আর সময় নেব না। 7টায় শেষ করার কথা ছিল, 7টা 7-8 হয়ে গেছে।
লোকেশনজি একটা সুন্দর কথা বলতেন, তোমাকে যতটা সময় দেওয়া হয়েছে তার মধ্যে শেষ করবে। তো লোকেশনজির এই পুণ্যস্থানে তার দেওয়া বিধান মেনেই বক্তব্য শেষ করা উচিত। তাই নিরপেক্ষভাবে পড়ুন, নিজের জীবন দিয়ে অনুধাবন করুন, আর যারা এসেছেন ওপার থেকে তারা তঞ্চকতায় না ভুলে, ভ্রমে না ভুলে কেন এসেছেন ভাবুন। এখানে এসে যে উদারতাটা প্রচার করেছেন সেটা ওখানে প্রচার করতে পারেননি কেন ভাবুন। কি বাধা দিয়েছিল? এই কটি কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক এর কর্তৃপক্ষকে নমস্কার জানাচ্ছি। তারা ডেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কৃতার্থ। আর রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পর্ক যেহেতু বহু দিনের, ছাত্র অবস্থা থেকে, তাই জন্য রামকৃষ্ণ মিশনে আসাটা সবসময় ঘরে ফেরা। যত বড়ই ডাক থাক, রামকৃষ্ণ মিশনের ডাক থাকলে আমি সেটাকে রক্ষা করার চেষ্টা করি সমস্ত অবস্থায়। যতদিন বেঁচে আছি সেটা করব। আপনাদের সকলকে নমস্কার জানাই। ভালো থাকবেন। শ্রীরামকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আর আজকের বক্তৃতায় যদি কিছু ভালো লেগে থাকে, সেটা আমি যে লক্ষ লক্ষ মানুষের দিকে তাকিয়ে কথা বলেছি, যারা বস্তুচ্যুত হয়েছে, যারা প্রাণ ত্যাগ করেছে, তাদের সকলকে সেটা উৎসর্গ করলাম। আর বলতে গিয়ে কোথাও যদি ছন্দপতন হয়ে থাকে সেটুকুনি নিয়ে বাড়ি ফিরে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন।